তখন রাত প্রায় 3টে। নিস্তব্ধ রুমের ঠান্ডা মেঝেতে এখনও লুটিয়ে আছে হিয়া। কতক্ষণ সে অজ্ঞান হয়ে পড়েছিল তার নিজেরই কোনো ধারণা নেই। হঠাৎ ধীরে ধীরে তার জ্ঞান ফেরে। চোখ মেলতেই সব কিছু ঝাপসা লাগে। মাথার ভেতরে কেমন শো শো করে ওঠে। শরীর জুড়ে তীব্র যন্ত্রণা। মনে হয় প্রতিটা অঙ্গ আলাদা আলাদা করে ব্যথা করছে। কষ্ট সহ্য করেই সে ধীরে ধীরে উঠে বসে। কাঁপা চোখে পুরো রুমটা একবার বুলিয়ে নেয় হিয়া। কোথায় শিশিরকে দেখতে পায় না। বুকের ভেতরটা হঠাৎ করে শূন্য হয়ে আসে। ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে আটকে যায় বিছানার দিকে। চোখ জোড়া স্থির হয়ে যায়। শিশির নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, গভীর ঘুমে বিভোর, যেন চারপাশের কোনো বাস্তবতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই দৃশ্যের দিকে তাকিয়ে হিয়ার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের এক চিলতে হাসি ফুটে ওঠে। চোখ ভিজে আসে তার। পৃথিবীটা সত্যিই বড় নিষ্ঠুর। এখানে সবাই নিজের কথা ভেবেই ব্যস্ত। বিপরীত পাশে থাকা মানুষটা কী অবস্থা আছে সেটা ভাবার কারোর সময় নেই। হিয়া শরীরের সেই শক্তিটুকু সঞ্চয় করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা কাঁপতে থাকে তার। তবুও সেই ছোট ছোট পা ফেলে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। লম্বা একটা শাওয়ার নেয়। ঠান্ডা পানির ধারায় শরীরটা কিছুটা হালকা লাগলেও মনের ভেতরের ভার একটুও কমে না। শাওয়ার শেষে সে আবার রুমে ফিরে আসে। শরীর তখনও ঘুমে বিভোর। এক মুহূর্ত থেমে তার দিকে তাকিয়ে থাকে হিয়া। তারপর নীরবে তার গায়ে কম্বলটা জড়িয়ে দেয়। কোনো অভিযোগ নেই, কোনো শব্দ নেই, শুধু ক্লান্ত এক নীরবতা। এরপর ধীরে ধীরে সে ব্যালকনির দিকে হাঁটা দেয়। বাইরে বেরোতেই স্নিগ্ধ রাতের বাতাস তার শরীর ছুঁয়ে যায়। ঠান্ডা হাওয়ায় তার মনটা কিছুটা শান্ত হয়। শীতের রাতে যেমন কুয়াশার চাদরে ঢেকে থাকে পুরো পরিবেশ, আজও তার ব্যতিক্রম হয়নি। চারপাশ নিস্তব্ধ, আকাশটা অদ্ভুতভাবে ভারী। হিয়া বড় বড় শ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। চোখ বন্ধ করতেই স্মৃতির দরজা খুলে যায়। ধীরে ধীরে সে ঢুকে পড়ে 3 বছর আগের সেই সময়ে। অতীত। হিয়া পুরো বাগান জুড়ে ছুটে বেড়াচ্ছে। খোলা চুল বাতাসে উঠছে, হাসির শব্দে ভরে উঠছে চারপাশ। আর ঠিক তার পেছন পেছন ছুটছে শিশির, হাঁপাতে হাঁপাতে, তবুও মুখে প্রশান্তির হাসি। হিয়া কখনো গাছের আড়ালে লুকাচ্ছে, কখনো আবার দোলনার পাশ দিয়ে ঘুরে যাচ্ছে, যেন ইচ্ছে করেই ধরা দিচ্ছে না। হঠাৎ এক মুহূর্তে শিশির ঝাঁপিয়ে পড়ে, আচমকা হিয়াকে ধরে ফেলে, নিজের বাহুতে বন্দি করে নেয়। হিয়া আর পালাতে পারে না। শিশিরের বুকে মুখ লুকিয়ে হেসে ওঠে সে। শিশির নিঃশ্বাস সামলে হালকা বিরক্তির সুরে বলে ওঠে, মিষ্টি, তুই কি আমাকে একদমই ঠিকঠাকভাবে চিবি না? তোর জন্য আমাকে কতজনের কথা শুনতে হয় জানিস? কখনো কারোর গাছ থেকে ফল চুরি করিস, কখনো আবার ওর সঙ্গে ঝগড়া লাগিয়ে আসিস, আর কখনো তো শুনি কারোর সংসারে আগুন জ্বালিয়ে দিয়ে এসছিস। তোর জন্য কেউ শান্তিতে থাকতে পারছে না। আম্মু তোর এসব কাণ্ডে একদম বিরক্ত হয়ে গেছে। কথাগুলো শুনেই হঠাৎই হিয়া মুখ বেঁকিয়ে নেয়। চোখে জমে ওঠে অভিমান। গলার স্বর কাঁপিয়ে সে বলে, তোমার আম্মু তো আমার সব কাজেই বিরক্ত। তার কাছে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আমি নাকি আমার মা বাবাকে, এমনকি তোমার বোনকেও মেরে ফেলেছি। আমার জন্য নাকি তোমাদের পুরো সংসারটাই ডুবে গেছে। শেষ কথাটুকু বলতে গিয়ে হিয়ার চোখ ভিজে আছে। সে মুখ ঘুরিয়ে নেয়, যেন শিশির তার চোখের পানি দেখতে না পায়। কিন্তু শিশির এক মুহূর্তও দেরি করে না। আচমকা হিয়াকে কোলে তুলে নেয় সে। হিয়া চমকে ওঠে, এই এই নামাও আমাকে। শিশির কোনো কথা না বলে ধীরে ধীরে বাগানের দোলনার দিকে এগিয়ে যায়। দোলনায় বসিয়ে দেয় হিয়াকে, তারপর নিজেও তার পাশে বসে। কিছুক্ষণ নীরবতা। এরপর পকেট থেকে 2টো কিটক্যাট চকলেট বার করে হিয়ার হাতে গুঁজে দেয়। তারপর হালকা ঝুঁকে একবার ফিস ফিস করে শিশির বলে উঠল,
মিষ্টি, মন খারাপ করিস না প্লিজ। তুই তো জানিস আম্মু তোর থেকেও বাচাম্য করে। যে যা বলে তাই বিশ্বাস করে ফেলে। তুই এসব কথা গায়ে মাখিস না। আমার কাছে তুই যেমন সেটাও সত্যি। হিয়া চকলেটের দিকে তাকায়, তারপর শিশিরের দিকে। গলায় এখনও অভিমানের রেশ। আমি কি মানুষ নাকি যে সবার কথার মন খারাপ করব না? কথাটা বলেই সে মুখ ঘুরিয়ে নেয় আবারও। শিশির তখন বুঝে যায় তার প্রেয়সী শুধু রাগ করেনি, ভীষণ কষ্টও পেয়েছে। সেই অভিমান ভাঙাতে আজ তাকে অনেকটা সময় আর অনেকটা ভালোবাসা খরচ করতে হবে। শিশির আরেকটু ঝুঁকে হিয়ার কপালে হালকা করে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। সেই স্পর্শে যেন মুহূর্তের জন্য হিয়ার সমস্ত অভিমান থমকে যায়। শিশির মুচকি হেসে নরম গলায় বলে ওঠে, আমার মিষ্টি মানুষ নয়, সে আমার রানী। আমার রানীরা কখনো প্রজাদের কথায় কষ্ট পায় না, তাই তো? কথাটা শেষ হতেই হুট করে হিয়া শিশিরের হাত চেপে ধরে, শক্ত করে কামড় বসিয়ে দেয়। আচমকা ব্যথায় শিশির চিৎকার করে ওঠে, আহ মিষ্টি, এভাবে তুই আমাকে কামড়ে দিতে পারলি? জানিস কত কষ্ট হচ্ছে আমার? হিয়া মুখ শক্ত করে তাকিয়ে থাকে। চোখের কোণে জমে থাকা অভিমান এবার গলায় এসে ভর করে। চাপা কণ্ঠে সে বলে, তোমার আম্মু যখন আমাকে পচা পচা কথা বলে তখন আমারও খুব কষ্ট হয়, সেটা কি তুমি জানো? জানো না। এই কথার পর শিশির আর কোনো উত্তর দিতে পারে না। সে নিশ্চুপ হয়ে বসে থাকে। হিয়ার দিকে তাকিয়ে থাকা চোখের অসহায়ত্ব স্পষ্ট। সে বুঝতে পারছে মেয়েটার কষ্ট, তার বুকের ভেতরে জমে থাকা অভিমান, কিন্তু সেই কষ্ট কমানোর মতো ক্ষমতা তার নেই। কিছু বললেই পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে, এটাও সে জানে। দোলনাটা হালকা দুলতে থাকে, চারপাশে আবার নীরবতা নেমে আসে। হঠাৎ সেই নীরবতা ভেঙে হিয়া নিচু গলায় বলে ওঠে, আচ্ছা শিশির ভাইয়া, তুমি যদি আমাকে একা রেখে ওই দূরের দেশে চলে যাও তখন মামি আমাকে অনেক মারবে, তাই না? এই মুহূর্তেই শিশিরের বুকটা ছ্যাদ করে ওঠে, নিঃশ্বাস আটকে আসে তার। সে অবাক, অসহায় দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে থাকে। এই প্রশ্নটার জন্যই সে একবারেই প্রস্তুত ছিল না। হিয়ার কণ্ঠে ভর হয়, অনিশ্চয়তা আর নিঃসঙ্গতার যে গভীর ছাপ তা শিশিরের বুকের ভেতরে তীব্র এক ব্যথা বিঁধে দেয়। শিশির হঠাৎ হিয়ার কোমর জড়িয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। তার স্পর্শে হিয়া চমকে ওঠে, কিন্তু শিশিরের কণ্ঠটা অদ্ভুতভাবে শান্ত, একবারে শিশির শীতল গভীর। সেই কণ্ঠে সে ধীরে ধীরে বলে ওঠে, শোন মিষ্টি, আমার আম্মু এতটাও পচা নয় যে তোকে মেরেই দেবে। হ্যাঁ, একটু বেশি কথা শোনাবে, কিন্তু তুই কি আমার জন্য এটুকুও সহ্য করতে পারবি না? কথাগুলো শুনেই হিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বুকের ভেতরে জমে থাকা কষ্ট হুড়মুড় করে বেরিয়ে আসে। গলা ভারী হয়ে ওঠে তার। তুমি এইটুকু বলছো? 3টে বছর তোমার কাছে ছোট মনে হয়? আচ্ছা শিশির ভাইয়া, ওই দূর দেশে না গেলে হয় না? তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হবে। হিয়ার শেষ কথাটুকু যেন শিশিরের বুকে গিয়ে সজোরে আঘাত করে। সে এটুকু শক্তি করে হিয়াকে জড়িয়ে ধরে, কণ্ঠে চাপা ব্যথা। মিষ্টি, তোর কি মনে হয় আমার কষ্ট হবে না? তোর থেকে 1000 গুণ বেশি কষ্ট আমার হবে। আমার একমাত্র প্রাণভ্রমরাকে রেখে যাচ্ছি আমি, তাকে ছাড়া 3 বছর একা একা থাকবো কীভাবে? হিয়া চোখ তুলে তাকায় তার দিকে, সেই চোখে অনুরোধ আর অসহায়তার ছাপ। তাহলে থেকে যাও। শিশির নিঃশ্বাস ছাড়ে, কপালটা হিয়ার কপালে ঠেকিয়ে ধীর স্বরে বলে, সম্ভব হলে তোকে রেখে কখনোই যেতাম না জান। জানিস তুই হিনা কত কষ্ট হবে, তবুও এই কষ্টটা সহ্য করতে হবে। আর 3টে বছর পর আমি দেশে ফিরে তোকে আমার বউ বানাবো, আমার রানী করে ঘরে তুলব তোকে। এই কথাই হিয়ার চোখে নতুন কোনো অশ্রু জমে ওঠে। সে ভ্রু কুঁচকে শিশুর মতো সন্দেহ ভরা গলায় বলে,
বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? শিশির হালকা হাসে, কিন্তু সেই হাসির আড়ালে আবেগ স্পষ্ট। হিয়ার কপালে আবার ঠোঁট ছুঁয়ে দেয়, বলে, প্রাণভোমরাকে কি কখনো ভোলা যায় মিষ্টি? তুই আমার একমাত্র জান, আমার হৃদয় জুড়ে তুই বিচরণ করিস। তুই জান রে আমার, জান রে, বেঁচে থাকার তুই কারণ। হঠাৎ কালো শীতল হাতের স্পর্শ, হিয়া বাস্তব জগতে ফিরে আসে। বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। ধীর ধীরে ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখতেই সে আঁতকে ওঠে। মুহূর্তের মধ্যে শিশির তাকে নিজের দিকে টেনে নেয়, কোমরে জড়িয়ে ধরে, গলায় মুখ গুজে দেয়। শিহরণ, হিয়া হালকা নড়েচড়ে ওঠে। সারা শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়, ভয় আর ঘৃণা মিশ্রিত অনুভূতি। শিশিরের অবাধ্য হাত ধীরে ধীরে আরও নিচের দিকে নামতে চাইলে হিয়া খপ করে সেই হাত ধরে ফেলে। তার আঙুলের চাপে জমে থাকা আতঙ্ক স্পষ্ট। শিশির মৃদু হেসে হিয়ার কানের কাছে ছোট্ট ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, কাল রাতে তোকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না মিষ্টি? হিয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না। কথা বলার ইচ্ছা নেই তার। ইদানিং এই মানুষটাকে একটুও সে সহ্য করতে পারে না। এই লোকটা আর সেই শিশির ভাই আর নেই, যে একদিন তাকে সমস্ত আঘাত থেকে আগলে রাখত, যার বুক ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। এটা সেই শিশির যে নিজে হাতে তাকে আঘাত করেছে, যে তার নিষ্পাপ দেহটাকে কলঙ্কিত করেছে, যে তাকে বাঁচিয়ে রেখেও জীবন্ত লাশ বানিয়ে রেখেছে। হিয়ার চোখের সামনে ঝাপসা হয়ে আছে সব কিছু। বুকের ভেতর জমে থাকা কান্নাটা যেন গলা বেয়ে উঠে আসতে চায়, কিন্তু বের হতে পারে না। শিশির আবারও কথা বলে। এবার তার কণ্ঠে কোনো নরমতা নেই, শুধু হিম শীতল হিংস্রতা। তোকে আরও 1000 গুণ কষ্ট দেব আমি, এতটাই কষ্ট দেব যে প্রতি মুহূর্তে তুই নিজের মৃত্যু কামনা করবি, নিজেকে আমার কাছ থেকে ছাড়ানোর জন্য পা আঁকড়ে ধরবি, তবুও বিন্দু পরিমাণ ছাড়ব না তোকে। আমার বুকে তুই যে আমার ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছিলি, তার দ্বিগুণ ফিরিয়ে দেব। ভালোবাসা দিয়ে নয়, কষ্ট দিয়ে। হিয়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, বুকের ভেতরটা ফাঁকা, চোখে কোনো অশ্রু নেই, শুধু জমাট বাঁধা ভয় আর নিঃশেষ হয়ে যাওয়ার এক মেয়ের নীরবতা। যাকে জীবনের সবচেয়ে আপন মানুষ মনে করত, সেই আজ তার বুকে কষ্টের পাহাড় চেপে দিয়েছে। কেন সেই মানুষ আজ পশুর মতো ব্যবহার করে জানা নেই হিয়ার। শিশির আমেরিকা যাওয়ার পর সেই অনেক কান্না করত, কিন্তু কাউকে বুঝতে দিত না। 1 সেকেন্ডের জন্য সেই কাঙ্ক্ষিত মানুষটি তার সাথে কথা বলেনি, কখনো জিজ্ঞাসা করেনি, মিষ্টি কেমন আছিস তুই? সে আমেরিকা থেকে ফিরেই কয়েক মাস হলো, এসেই কোনো কারণ ছাড়া তার উপর টর্চার করে। যে মানুষটা সবচেয়ে বেশি তাকে ভালোবেসেছে, সেই মানুষটা তাকে এখন সবচেয়ে ঘৃণা করে। এই যন্ত্রণা কাউকে সে বলতে পারে না, নিজের অনুভূতি বুকের ভেতরে চাপা দিয়ে রেখেছে। গল্পটি যদি শুনতে ভালো লাগে, আমার সাথে থাকুন আর লাভ টেলস চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।